ওমর দরদিয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বাণী রান্নাঘরে রান্না করছিল আর বাণীকে ডাকছিল। তখনই অন্তরার শাশুড়ি এসে বলে, থাক বাণী, ওকে আর ডেকো না, আমি তোমাকে হাতে হাতে সাহায্য করে দিয়েছি, সেদিন দেখলে না কি কাণ্ড তাই না করল। পরক্ষণে বাণী বলে, যদি ওকে কাজ করতে না দেওয়া হয় তাহলে কি কখনো শিখতে পারবে। পরবর্তীতে সেখানে অন্তরা চলে আসে আর বলে, কি শিখবে কি শিখবে, তোমরা কার কথা বলছ। অন্তরার কথা শুনে অন্তরার শাশুড়ি বলে, যে কাজ করতে জানে না তাকে কাজ শেখানো যায়, কিন্তু এই অতি আগ্রহকে কি বলা যায় বলো তো বাণী। কিছু বলেও মুখটা এমন করে রাখে, দেখলেও মায়া হয়। পরক্ষণে অন্তরা বলে, ও তোমরা তাহলে আমার কথা বলছ, কিন্তু আমি তো ডিম সিদ্ধ করতে পারি, এমনকি চা বানাতেও শিখে গেছি। চা বানানোর কথা শুনে অন্তরার শাশুড়ি বলে, শুধু ডিম সিদ্ধ আর চা খেলে চলবে, ডাল ভাত খাওয়া লাগবে না। পরবর্তীতে বাণী অন্তরাকে বলে, আজকে আমি তোমার রান্নার হাতেখড়ি হবে, তুমি 1 মগ চাল আর 3 মগ পানি দিয়ে ভাতটা একটু বসিয়ে দাও দেখি। পরবর্তীতে অন্তরার শাশুড়ি বাণীকে বলে, ওই দিন কাপড় ইস্ত্রি করতে গিয়ে কাপড়টাই পুড়িয়ে ফেলেছিল, এখন তুমি ভাত বসাতে বললে, না জানি বাড়িটাই উড়িয়ে দেয় কিনা। তখন বাণী কথাটা শুনে হাসতে থাকে। এরপর অন্তরা গুনে গুনে ভাতের হাঁড়ির মধ্যে 1 মগ চাল এবং 3 মগ পানি বসানো শেষ হলে বলে, এই দেখো কাজ হয়ে গেছে। পরক্ষণে বাণী অন্তরার শাশুড়ি গিয়ে হাঁড়ির মধ্যে মগ চাল পানি দেখে খুব অবাক হয়ে যায় এবং অন্তরার শাশুড়ি বলে, এই নাও বাণী, তোমাকে কাজে সাহায্য করে দিয়েছে। অন্তরায় এমন কাহিনী দেখে বাণী ভালো করে ভাত রান্নাটা শিখিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই বাইরে দাঁড়িয়ে শ্যামলী নকুলকে জিজ্ঞেস করে, ওই দিন ধনপতি যে বাসাটা কুড়িয়ে পেয়েছিল, আপনি কি ওই বাচ্চার পরিবারকে চেনেন, জানেন ওর বাবা মা কোথায়? জানলে আমাকে প্লিজ বলেন, আমি জানি আপনি সবটা জানেন। কিছুক্ষণ পরে সেখানে আর্য চলে আসে এবং নকুলকে বলে, বাবা তোমাকে কথা বলা শেষ হয়েছে, মা তোমাকে ডাকছে। পরক্ষণে নকুল আর্যর সাথে বাড়ির মধ্যে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই ঘরের মধ্যে বসে অনিরুদ্ধ নিজের রেস্টুরেন্ট বানানোর জন্য বিভিন্ন ব্যাংকের কাছে লোনের জন্য অ্যাপ্লাই করতে থাকে। তখনই সাথে গিয়ে বলে, তুই কি টাকার হিসেব করছিস? তখন অনিরুদ্ধ বলে, মা আমার নামে যা আছে তারপরেও তো অনেকগুলো টাকা লাগবে, তাছাড়া আমি এখন যদি লোন নিতে যাই পার্সোনালভাবে, সেটা তো আমাকে কেউ দিতে চাইবে না, কারণ আমি আগে রায় অ্যান্ড চ্যাটার্জি ইন্টারন্যাশনাল কোম্পানিতে ছিলাম, তখন সবাই দিত। অনিরুদ্ধার এমন কথা শুনে সাথী বলে, একটা কাজ করলে কেমন হয়, রায় অ্যান্ড চ্যাটার্জি ইন্টারন্যাশনাল কোম্পানির অর্ধেক শেয়ার তো আমার নামে, যদি ওই শেয়ারটা রেখে তোকে টাকা দিই। পরক্ষণে অনিরুদ্ধ বলে, মা তুমি এসব কি বলছো, তাহলে তো কোম্পানিটাই শেষ হয়ে যাবে, তুমি একটাবারও কোম্পানিটার কথা ভাবছ না। তখন সাথী বলে, এই মুহূর্তে আমি আমার ছেলের কথা ছাড়া আর কারুর কথা ভাবছি না, যাদের জন্য তুই কোম্পানি ছেড়ে দিলি, নিজের কাজ ছেড়ে দিলি, আমি তাদের কথা কেন ভাবতে যাব। পরের সিনে দেখানো হয় মৌলি বাগানের মধ্যে পায়চারি করছিল, তখনই নকুল গিয়ে বলে, মাই প্রিন্সেস, সরি, তুমি তো রায়বাড়ি প্রিন্সেস, এখন ঠিক বললাম তো? তুমি বাণী অনিরুদ্ধকে সরিয়ে দেওয়ার জন্য যে প্ল্যান করেছ, এমনকি অনিরুদ্ধকে কোম্পানি থেকে তাড়িয়ে দিয়েছ, অবশ্য এটা তুমি ভালো করেছ, কারণ এখন অনিরুদ্ধ নিজের করে রেস্টুরেন্ট করতে যাচ্ছে, তোমাদের সাথে প্রতিযোগিতা করে। তোমার গ্র্যান্ডমমির সাথে একদম ভুল করেছ, তোমার গ্র্যান্ডমমির ছায়া থেকে বেরিয়ে এসো। নকুলের কথা শুনে মৌলি বলে, আপনার আমাকে অপমান করা ছাড়া সারাদিন কোনো কাজ নেই তাই না, আপনি চলে যান এখান থেকে। পরক্ষণে নকুল আর কিছু না বলেই চলে যায়। পরবর্তীতে বাড়িতে গিয়ে ঈশানী বিনাকিকে ডেকে বলে, তোমরা যে বলছো আমি অনিরুদ্ধকে কেন আটকাইনি, আসলে অনিরুদ্ধ নিজে থেকে প্ল্যান করে কোম্পানি ছেড়ে দিয়েছে, আর এই সব কিছু করেছে বাণী। অনিরুদ্ধ আমাদের কোম্পানি থেকে বেরিয়ে এসে নিজের রেস্টুরেন্ট খুলছে, আমাদের কম্পিটিশনে রেখে। মৌলির কথা শুনে ঈশানী বলে, তোমাকে এসব কথা কে বলল? তাছাড়া অনিরুদ্ধ যেহেতু কোম্পানি থেকে বেরিয়ে এসেছে, সেহেতু নিজের জন্য রেস্টুরেন্ট খুলবে কি খুলবে না, সেটার জন্য তুমি বাণীকে কেন দোষী করছো? এর মধ্যে বাণী কি জানে? পরক্ষণে নয়নতারা বলে, ঈশানী, তুমি কি কখনো বাণীর দোষগুলো দেখতে পাও না, আর কবে তুমি নিজেকে শুধরাবে? এদিকে মৌলি শিবনাথ রায়কে বলার জন্য ঘরের মধ্যে ছুটে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই বাণী হোটেলে গিয়ে রান্না করছিল এবং অনিরুদ্ধর কথাগুলো ভাবছিল। কিছুক্ষণ পরে সেখানে হোটেলের কাকা চলে আসে। তখন বাণী বলে, কাকা, আর কি কোনো হোটেলে কাজ পাওয়া যাবে? আমার এখন অনেক টাকার দরকার, মিস্টার চ্যাটার্জি নিজের থেকে কোম্পানি খুলতে চাইছেন, সেখানে আমি সাহায্য না করতে পারলে নিজেকে অপরাধী লাগবে। বাণীর কথা শুনে হোটেলের কাকা বলে, তুই একা হাতে আর কত দিক সামলাবি, তুই 4-5 জনের কাজ তো একাই করে রাখিস, তাছাড়া তুই স্বামীকে সাহায্য করতে যাচ্ছিস সেটা ভালো কথা, যদি কোনো গয়না থাকে তাহলে।
বাণী বলে, দুটো হাত আর ভগবান ছাড়া আমার কাছে কিছুই নেই। একটু মোড় ঘুরিয়ে আমরা বাড়িতে দেখতে পাই অনিরুদ্ধ লোনের জন্য কোম্পানিতে কথা বলতে থাকে, কিন্তু কেউ পার্সোনাল লোন দিতে রাজি হয় না। তখন অনিরুদ্ধ খুব ভেঙে পড়ে। পরবর্তীতে সেখানে সাথী এসে জিজ্ঞেস করে, তুই আমার কথাটা একটাবার শোন অনিরুদ্ধ। এদিকে অনিরুদ্ধ কিছু না শুনেই ওখান থেকে চলে যায় এবং সাথী মনে মনে বলে, আমি এভাবে আমার ছেলের কষ্ট দেখতে পারি না, আমারই কিছু একটা করতে হবে। তাছাড়া এই বাড়িটা অর্ধেক আমার নামে, আমি যদি বাড়িটা বন্ধক রেখে টাকা দিই, কিন্তু সেটা অনিরুদ্ধকে জানানো যাবে না। এদিকে পেছন থেকে বাণী এসে সবটা শুনে ফেলে এবং সাথীকে বলে, তুমি বন্ধক রাখা এটা একটা অমঙ্গলের কাজ, জমি বন্ধক রাখার কথা শুনলে আমার খুব ভয় করে। পরক্ষণে সাথী বলে, তুমি প্লিজ অনিরুদ্ধকে কিছু জানিও না, আমার ছেলের মুখ চোখ কেমন শুকিয়ে গেছে সেটা আমি নিজে থেকে দেখতে পারবো না। তাছাড়া জমি বন্ধক রেখে কোম্পানি খুললে এতে অমঙ্গল কিছু নেই, তুমি অযথা ভয় পেও না। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই শ্যামলী তানিয়াকে স্কুল থেকে নিয়ে আসে এবং রাস্তার মাঝখানে তানিয়া শ্যামলীকে জিজ্ঞেস করে, ঠাম্মি, বাবার তো কাজ চলে গেছে, তাহলে আমরা কি গরিব হয়ে গেছি? আগামী পর্বে আমরা দেখতে পাব তানিয়া বাণীকে জিজ্ঞেস করে, বাসো, দেখে বাবার কাজ চলে গেছে, তাহলে আমরা কি গরিব হয়ে যাব? পরক্ষণে বাণী বলে, গরিব কাকে বলে তুমি জানো? তখন তানিয়া বলে, যার কাছে টাকা থাকে না তাকেই তো গরিব বলা হয়। এদিকে বাড়ি বন্ধক রাখার জন্য লোক চলে আসে। তখন বাণী সাথীকে বলে, মাসিমণি, যদি মিস্টার চ্যাটার্জি জানতে পারেন তখন কি করবেন? তখন সাথী বলে, তুমি একদম ভেবো না, আমার সবটা ভাবা হয়ে গেছে।